আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফারহানা সালাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি ইউপি সংবাদ শিরোনাম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা, সিলেটের জনসভায় শেখ হাসিনা। ভোট চুরি ঠেকাতে ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। রংপুর বিভাগের 3 জেলায় সমাবেশ। আদালতে বাতিল হওয়াদের জায়গায় নতুন প্রার্থী দেওয়ার সুযোগ নেই, জানালেন সিএসি। পুনঃতফসিল নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের ভিন্ন মত। যেনতেন নির্বাচন দেশের সংকট আরও গভীর করবে, মন্তব্য বিশ্লেষকদের। ভোটের দিন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে দেওয়ার আহ্বান। এবং সংসদ নির্বাচনকে কোনো পক্ষ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে নজর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। আর শুরুতেই বার্জার পেইন্টস ভোটের হাওয়া। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে দেবে। তার মতে দেশের সমৃদ্ধির চাকা সচল রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। সিলেট থেকে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ দে আকাশ। পূর্ণভূমি সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রিয় নেতাকে বরণ করে নিতে, তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী আমেজে ভিন্ন মাত্রা। বিকেল 3টার পর নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা। স্লোগান আর করতালিতে তাকে বরণ করে নেন হাজারো মানুষ। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের ছোঁয়া পায় মানুষ। আবারও সরকার গঠন করলে সিলেট সহ দেশের সার্বিক চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সেই নূহ নবীর আমলে মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল নূহ নবীর নৌকা। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের জনগণ পেয়েছে স্বাধীনতা। নৌকা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মার্কা দাবি করে শেখ হাসিনা বলেন, অতীতে ভোট দিয়েছিল বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। আজকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্যের হার বিএনপির আমলে যা ছিল 40 ভাগ, আজকে 21 ভাগে নেমে এসেছে। আজকে আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86 ভাগে উন্নীত করতে পেরেছি। সারা বিশ্বে আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদা পেয়েছে। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতায় বিশ্বাস করে না বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে। একজনের কাছে টাকা চাই, দিতে না পারলে নমিনেশন নাই, দিতে পারলে নমিনেশন আছে। একজন যদি 1 কোটি দেয়, তার একজন 2 কোটি দেয়। একজন যদি 2 কোটি দেয়, তার একজন দেয় 5 কোটি। কেউ 5 কোটির জায়গায় যদি 5.5 কোটি দেয়, 5 কোটি বাদ, 5.5 কোটি আসো। এইভাবে তারা অকশন দিয়েছে। আপনারা বলেন, এরা কি রাজনীতি করে? রাজনীতি করে না। ওই লন্ডনে বসে বসে নাটাই ঘুরায় যে একজন সাজাপ্রাপ্ত আসামি, আল্লাহ যদি দিন দেয়, ওই সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়ে এসে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করব। সিলেট বিভাগের 19টি আসনের মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বললেন, তার দল ক্ষমতায় থাকলে ইশতেহার অনুযায়ী দেশের মানুষের কল্যাণে কাজ করে। আর শুধুমাত্র সিলেট সদর আসন নয়, সারা দেশেই ঐক্যবদ্ধভাবে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিলেন তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, সিলেট। ভোট চুরি ঠেকাতে 30শে ডিসেম্বর সবাইকে ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী, দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি বলেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সরকার বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার এবং নির্যাতন শুরু করেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সহ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান।
নির্বাচনী সফরে শনিবার দুপুরে নীলফামারী আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দপুর 5 স্টার মাঠে ধানের শীষের প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে সরকার ভীত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করতে পুলিশ সহ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভয় করবেন না, আপনার অধিকার আপনি আদায় করে নিন। 30 ডিসেম্বর আপনার ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আর ভোট শেষে ভোট গণনা করে বাড়ি ফিরবেন। পরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বাস টার্মিনালে নির্বাচনী পথসভায় আসেন মির্জা ফখরুল। দলীয় প্রার্থী রেজওয়ানুল হককে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন একটা ছোট জগন্নাথ, সরকার অন্যভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। পরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গণসংযোগে নামেন বিএনপি মহাসচিব। সদর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন লাগার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়ে তিনি এই ঘটনার জন্য সরকার সমর্থকদের দায়ী করেন। আওয়ামী লীগের ভাইদেরকে একটু বলতে চাই, দয়া করে সন্ত্রাস করবেন না, সন্ত্রাসের পরিণতি ভালো হয় না। খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। মইনুল আহসান, এটিএন বাংলা। অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ভোটারদের কাছে আসতে না পারলেও রংপুরের মানুষ ঠিকই লাঙ্গলে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাপা মহাসচিব মশিউর রহমান রাঙা। জেলার গঙ্গাচড়া উপজেলার চৌধুরীর হাটে গণসংযোগের সময় তিনি আশা প্রকাশ করেন, গত নির্বাচনের চেয়ে এবার জাতীয় পার্টির আসন সংখ্যা বাড়বে। রংপুর 1 আসনে নিজের জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী মশিউর রহমান রাঙা। মানুষের কাছে ভোট চেয়ে নিতে হয় এটা কিন্তু নয়, মানুষের নিজেরাই ওনাকে কিন্তু বলেছেন যে আপনি যতদিন বাঁচবেন ততদিন আমরা আপনাকে ভোট দেব। আমি আজকেও কথা বলেছি সিঙ্গাপুরে, ওনার অবস্থাটা অপরিবর্তিত রয়েছে, মানে ভালো হয়নি। একটা উন্নত যেটা হন বাংলাদেশে আসার মতো একটা অবস্থা সেটা এখনো ওনার হয়নি, আর একটু সময় লাগবে। আদালতে বাতিল হওয়া প্রার্থীদের জায়গায় নতুন কোনো প্রার্থী দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ময়মনসিংহে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। তবে বাতিল হওয়া প্রার্থীর জায়গায় পুনঃ তফসিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনে যান বিএনপি নেতারা, আর এর বিরোধিতা করে চিঠি দেয় আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন একরামুল হক সাহেবের রিপোর্টে। শনিবার ছুটির দিনেও পাল্টাপাল্টি অভিযোগ আর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা। আদালত অবৈধ করার ফলে যেসব আসনে বিএনপির প্রার্থী শূন্য হচ্ছে সেসব জায়গায় নির্বাচন স্থগিত করার দাবি জানিয়ে এসিতে চিঠি দেয় বিএনপি। এর প্রত্যেকটা আদেশই হলো সাময়িক আদেশ, ইন্টেরিয়াম অর্ডার। এখন আপনি সাময়িকভাবে কাউকে বললেন যে তিনি অপরাধী, সেজন্য আপনি নির্বাচন থেকে তাকে বঞ্চিত করলেন। এরপরে যদি চূড়ান্ত বিচারে প্রমাণিত হয় যে তিনি দোষী নন, তখন আবার ইলেকশন হবে এই জায়গায়, আর তো সুযোগ নাই। সেই কারণেই এই বিরোধটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেটা স্থগিত রাখা উচিত বলে আমরা মনে করি। বিএনপির দাবির বিরোধিতা করে শনিবার বিকেলে এসিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা চিঠি দেওয়া হয়। এছাড়া ওবায়দুল কাদেরের প্রচারণায় হামলা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের চিঠিও দিয়েছে আওয়ামী লীগ। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশেও ওই সকল আসনে এই ধরনের পুনঃতফসিলের কোনো নির্দেশনা নাই। নির্বাচন কমিশনের কাছে বিএনপি কর্তৃক এই ধরনের পুনঃতফসিলের আবেদনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা জোরালোভাবে বিরোধিতা করছি। এই ব্যাপারেও নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি ছিলেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়া জামাতের প্রার্থী সহ সব স্বাধীনতা বিরোধীদের প্রার্থিতা বাতিলের জন্য এসিতে স্মারকলিপি দেয় গৌরব ৭১ ও প্রজন্ম ৭১ নামের দুটি সংগঠন। স্বাধীনতা বিরোধী ব্যক্তিবর্গ এবং জামাতে ইসলামী দলের সদস্য প্রার্থীদের প্রার্থিতা বাতিল করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে
প্রজন্ম ৭১-এর স্মারকলিপি। এদিকে ময়মনসিংহের নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিএনপির প্রার্থীশূন্য আসনে নির্বাচন স্থগিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি আরো বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, আর নির্বাচন বানচালের সুযোগ ও সাহস কারো নেই বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। যার যার দায়িত্ব পেশাদারের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেরকম পালন করার দরকার নিরপেক্ষভাবে পালন করবেন, তাহলেই এই নির্বাচন সুষ্ঠু হবে, সফল হবে এবং সার্থক হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজধানীতে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। তবে প্রচারণার ক্ষেত্রে মহাজোটের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জনসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এদিকে যতই বাধা আসুক না কেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থীরা। আপিল মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা ৯ আসনে। সংঘর্ষ এড়াতে শনিবার গোরান এলাকায় পুলিশের কঠোর পাহারায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। গণসংযোগে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বিএনপির এ প্রার্থী। আমাদের নেতাকর্মীগুলো যারা সাথে আসে প্রত্যেকের নামে মামলা হয়ে যায়। এই প্রত্যেকটা গণসংযোগের পরে মামলা হয় এবং রাত্রে প্রত্যেকের বাড়িতে হামলা হয়, ধরে নিয়ে যাচ্ছে, প্রতিদিন ধরে নিয়ে যাচ্ছে। এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না। তবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি করে একই আসনের আওয়ামী লীগ প্রার্থী অভিযোগ করেন, সন্ত্রাসী বাহিনীকে বিএনপি জনসংযোগে ব্যবহার করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। ওনাদের মিছিলে প্রায় সময় ওনারা বাঁশ, লাঠি এগুলো নিয়ে যায়। সেটা তো গণসংযোগের কোনো নমুনা হতে পারে না, কারণ সেই ধরনের বার্তা যদি আমি মানুষকে দেই যে আমার লাঠিয়াল বাহিনী এবং সেটা অন্য এলাকা থেকে নিয়ে আসছি, তাহলে তো এটা একটা, আমি মনে করি না এটা নির্বাচনের জন্য বা নির্বাচনের পরিবেশের জন্য ইতিবাচক কোনো কিছু। ঢাকা ১২ আসনে নির্বাচনী প্রচারণা চালান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নির্বাচন বানচাল করতে একটি মহল সারা দেশে সহিংসতা করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। জনগণ যতই ষড়যন্ত্র করুক, যতই এই ধরনের সহিংসতা করুক, তারা কিন্তু সঠিক কাজটি ৩০ তারিখে করবে। এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা ৮ আসনে মিছিল বের করে কেন্দ্রীয় ১৪ দল। ঢাকা মহানগর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ ওয়ার্কার্স পার্টির নেতারা এ সময় নৌকায় সমর্থন আদায়ে নিজেদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন। অপরদিকে পুরান ঢাকায় নির্বাচনী প্রচারণা চালান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রহমান। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের বিষয়ে এ সময় আশাবাদ ব্যক্ত করেন দলটির এ নেতা। আমরা চাই, যদি আমরা প্রতিষ্ঠিত হই ইনশাল্লাহ, আমরা দুর্নীতি দুঃশাসনমুক্ত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন যেন নির্বাচন কমিশন আমাদের দেয়, এটাই তার কাছে আমার প্রত্যাশা। জনসংযোগে বিরোধী দলগুলোর কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাধার মুখে পড়েনি বলেও এ সময় জানান আব্দুর রহমান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যেন নির্বাচন দেশের সংকট আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার এবং আইনজ্ঞরা। তারা বলছেন, নির্বাচনের মাঠ এখনও একপেশে এবং বিরোধী প্রার্থীর উপস্থিতি কম হওয়ায় ভোটারদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাজধানীতে এক সেমিনারে তারা আরও বলেন, নির্বাচনের দিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারে বাধা দেয়া ঠিক হবে না। জানাচ্ছেন মোর্শেদ আলম। একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকে ১৩ দিনে দেশ জুড়ে ১৫০রও বেশি সহিংস ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। এ নিয়ে নির্বাচন কমিশনে কয়েকশো অভিযোগও জমা পড়েছে অংশ নেয়া দলগুলোর পক্ষ থেকে। এছাড়া উচ্চ আদালতে বিরোধী জোটের অন্তত ১৬ জনের প্রার্থিতা বাতিল এবং প্রায় ৪,০০০ নেতাকর্মী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। পুলিশ তো একেবারেই পক্ষ নিয়ে ফেলেছে, প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। সেনাবাহিনী ২৪ তারিখে নামবে, ২৪ তারিখের পরে কি আরো গভীর কালো রেখার মধ্যে ঢুকে যাবো কিনা, নাকি আলোকিত বাংলাদেশে আমরা ফিরে আসবো? সমস্যা যদি থাকে নিজেরা সমাধান না করে আমরা বিদেশির কাছে ধর্ণা দিই, হাই কমিশন বলেন, অ্যাম্বাসেডর বলেন, তাদের ওখানে গিয়ে দেন দরবার করে যে হ্যাঁ আপনারা একটু আমাদের সমর্থন দেন। একজন এমপি যে পরিমাণ সুযোগ সুবিধা রাষ্ট্রীয় তহবিল থেকে প্রাপ্ত হচ্ছে, একজন উপজেলা চেয়ারম্যান তার ৩০ ভাগের ১ ভাগও কিন্তু প্রাপ্ত হচ্ছে না। এখন উপজেলা চেয়ারম্যানের পদ যদি লাভজনক পদ হয়ে থাকে এবং তারা যদি পদে বহাল থেকে নির্বাচন করতে না পারে, এমপি সাহেবরা পদে বহাল থেকে কিভাবে নির্বাচন করছেন? নির্বাচনে গণমাধ্যমের জন্য বিধিনিষেধ আরোপ করা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া অতিরিক্ত ক্ষমতাও গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা। কয়জন ইলেকশন কমিশনের কাছে দল বেঁধে গিয়ে বলেছেন
যে আপনারা যেভাবে মিডিয়াকে ব্যবহার করতেছেন দ্যাটস নট দ্য ওয়ে। আপনি লাইভ টেলিকাস্ট করবেন, ফ্যাসিলিটি আছে, এখান থেকে কেউ বাধা দেওয়ার কেউ নেই, শুড নট বি। একপেশে মাঠ বাস্তবতা, বিরোধী দলের সংকুচিত উপস্থিতি, পর্যবেক্ষণের উপর একটা সীমাবদ্ধতা, বিষয়টা দাঁড়িয়ে যাবে যে একটা যেনতেন নির্বাচনের দিকে আমরা চলে যেতে পারি, সংকট আরো গভীর হবে। প্রার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও ভোটারদের নিরাপত্তা দেয়া, নির্বাচনী আইনের প্রয়োগ এবং নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা আসছে নির্বাচনে কমিশন ও সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। যে রাজনৈতিক প্রচারণা চলছে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে কোনো পক্ষ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে নজর রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, সহিংস ঘটনায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, এমন বিষয়গুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করেই পর্যবেক্ষকদের মতামত তুলে ধরতে হবে। রাজধানীর একটি হোটেলে ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত সভায় তারা এমন মতামত তুলে ধরেন। আরিফ হোসেনের রিপোর্ট। নির্বাচনকে একটি পক্ষ প্রশ্নবিদ্ধ করার নানান ফন্দি শুরু করেছে বলে মন্তব্য করেন নির্বাচন পর্যবেক্ষকদের এই সভায় বক্তারা। একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে কিংবা সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টাও করছে বলে অভিযোগ করেন তারা। আমরা এই নির্বাচনে কোনো সহিংসতা দেখতে চাই না। এই নির্বাচনে প্রতিটি মানুষ যেন তার ভোট প্রয়োগ করতে পারে সেটা আমরা দেখতে চাই। সংখ্যালঘুদের উপর নির্যাতন যাতে না হয়, কারণ অতীতের প্রতিটি নির্বাচনে আমরা সবসময় দেখেছি সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়। যে দল জিতছে বা হারছে তার ইমেজ নয়, এটি কিন্তু পুরো বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে। দয়া করে নির্বাচন কমিশন এগুলোকে একটু চিন্তা ভাবনা করবেন। এই অবস্থায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ কিংবা জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা এ বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেন। বাইরের থেকে কিন্তু অনেক ধরনের থ্রেটনিং আসবে নেক্সট ফিউ ডেজ। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলে গেছেন দাবায় রাখতে পারবেন না, কোনো বিদেশিরাও কিন্তু আমাদের ইলেকশনকে দাবায় রাখতে পারবে না। আমরা শুধু একদিনের গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা প্রতি মুহূর্তের প্রতিদিনের গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ একটা হাঁটছে অন্ধকার থেকে আলোর পথে, আবার আমরা আলো থেকে অন্ধকারের দিকে যেতে চাই না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং এই দেশবাসী সঠিক সিদ্ধান্তই নেবেন। ভোটাররা সবাই যেন শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও কোনো অনিয়ম হলে তা তুলে ধরার দায়িত্ব পর্যবেক্ষকদের। শুধু পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করছে এমন ভাবনা সঠিক নয়, সারা দেশবাসীও পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন বক্তারা। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফিলিস্তিনের মসজিদুল আকসার গ্র্যান্ড মুফতি শাইখ মোহাম্মদ আহমেদ হোসাইন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গণভবন অনুষ্ঠিত সাক্ষাৎকালে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী মগবাজার এবং ওয়ারলেস গেট হাসনাবাদ কলোনিতে গণসংযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, বিজয়ের মাসে নির্বাচনের মাধ্যমে আরও একটি বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবে দেশের মানুষ। অতীতের ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে এক আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। জেলার মুকসুদপুরের ননিখির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সরকারের বিগত দিনের সাফল্য তুলে ধরেন তিনি। এ সময় ভোটারদের সাথে এলাকার নানামুখী উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন ফারুক খান। সিমেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ৯ আসনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী। ময়মনসিংহের নান্দাইলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি ছাড়াও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাসের খান চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কালাম এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সব পণ্য এবং সেবায় 15% ভ্যাট নয়, বরং তা কয়েকটি স্তরে নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, এতে সরকারের আয় আরও বাড়বে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ইউসিবি পাবলিক পার্লামেন্টে তিনি এসব কথা বলেন। এ সময় কর ফাঁকি রোধে বিশেষ আদালত স্থাপনের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। সরকার কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে আন্তরিক। সরকারের রাজস্ব আয় বাড়াতে কর আদায় প্রক্রিয়া সহজ ও আধুনিকায়ন করা হয়েছে। করদাতাদের উৎসাহ দিতে কর বাহাদুর, সিআইপি সহ নানা উদ্যোগও নিয়েছে এনবিআর। এমন বাস্তবতায় এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় কর ব্যবস্থাপনা জনবান্ধব করতে করণীয়। বিষয়ের পক্ষে বিপক্ষে বিতর্কিকরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। দেশে প্রায় 1 কোটি মানুষ করের আওতায় থাকলেও নিয়মিত কর দেন কম বেশি 20 লাখ মানুষ। বিতর্ক প্রতিযোগিতা শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বকেয়া কর আদায়ে প্রয়োজনে আইনের প্রয়োগ কঠোর করতে হবে। কর প্রদান করতে গিয়ে যাতে কর আহরণকারী সেই কর্মকর্তার কাছে কোনো কারণে দুর্ব্যবহারের শিকার না হয়, যারা কর খেলাপি রয়েছে তাদের জন্য বিশেষ আদালত করে আমরা কর আদায় করে নিতে পারি এবং সেজন্য এনবিআর সরকারের সাথে কথা বলে সেই ব্যবস্থা তারা করতে পারে। প্রতিযোগিতা শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, সরকার জোর করে নয়, বরং উৎসাহ দেওয়ার মাধ্যমেই জনগণকে করের আওতায় আনতে চায়। আর বিভ্রান্তি দূর করতে এনবিআর ভ্যাট হার নির্ধারণে নতুন পরিকল্পনা নিচ্ছে বলে জানান তিনি। রাতারাতি সমস্ত প্রোডাক্টের উপরে 15% ভ্যাট ধার্য করাটি এটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অসুবিধা হবে। ভ্যাটের ক্ষেত্রে কয়েকটি রেট ধার্য হবে এবং সেটির ফলে যেটি হবে যে একদিকে এটি জনবান্ধব হবে। বিতর্ক প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজিইউ হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিনিয়োগকারীদের জন্য 23% নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে রংপুর ফাউন্ডারি লিমিটেড আরএফএল। রাজধানী বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে কোম্পানির 38তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্রনাথ পাল এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে জানাবো মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সিনেটে সীমান্ত দেয়াল নির্মাণ সহ কেন্দ্রীয় অর্থ বরাদ্দের বাজেট পাস না হয় আংশিক শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর ফলে বন্ধ হয়ে গেছে স্বরাষ্ট্র, সড়ক যোগাযোগ, কৃষি এবং বিচার বিভাগ সহ সরকারের 25% কেন্দ্রীয় পরিষেবা। বেতনও বন্ধ হয়ে গেল 8 লক্ষাধিক সরকারি কর্মচারীর। এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত দেয়াল নির্মাণে $570 কোটি বরাদ্দের পক্ষে অসংখ্যবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি সভায় পাশ হলেও সিনেটে ডেমোক্র্যাটদের আপত্তির মুখে ওই বরাদ্দ প্রস্তাব আটকে যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন দিনাজপুর 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। রানীপুর হাইস্কুল মাঠে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসকরা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এ সময় উপস্থিত ছিলেন। ক্যাম্পে মোট 600 জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সহ ব্যবস্থাপত্র দেওয়া হয়। বাগেরহাট 2 আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়। 7 গম্বুজ ইউনিয়নের পূর্ব সারা বিএসপি স্কুল মাঠে আয়োজিত জনসভায় সরকারের বিগত দিনের সাফল্য তুলে ধরেন তিনি। এ সময় সর্বস্তরের মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান শেখ সারহান নাসের তন্ময়। জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ভোটারদের মন জয়ে গ্রামগঞ্জে অবিরাম ছুটে চলেছেন নীলফামারী 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন জাফর ইকবাল সিদ্দিকী।
চট্টগ্রাম 15 আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আবু রেজা নদভীর পক্ষে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান। কেরানীহাট এবং ঢেমশা ইউনিয়নে দিনভর প্রচারণায় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক চৌধুরী অন্যান্যের মধ্যে অংশ নেন। এ সময় আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আবু সুফিয়ান। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি এবং মোহাম্মদপুরে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, সাধারণ চিকিৎসা সেবা এবং কম্বল বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোগে রাজধানীতে সাংবাদিক এবং ব্যাংক কর্মকর্তাদের সম্মানে এক সামাজিক সন্ধ্যার আয়োজন করা হয়। রাবা কনভেনশন সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী ডক্টর তাবারক হোসেন ভূঁইয়া বক্তব্য রাখেন। এ সময় প্রতিষ্ঠানের বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। মিরপুরে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 50 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দেয়া 191 রানের টার্গেটে তাড়া করতে নেমে 18 বল বাকি থাকতে 140 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এভিন লুইস ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হন সাকিব আল হাসান। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত টি-20তেই শিরোপার স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 2-1 জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। অথচ সফরকারীদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের ভালো সুযোগ ছিল স্বাগতিকদের। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 191 রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে তামিম ইকবালের উইকেট হারালেও মাত্র 4 ওভারে 62 রান তুলে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন লিটন দাস। কিন্তু বিতর্কিত আম্পায়ারিংয়ে হয়তো খেলার ছন্দটা হারিয়ে ফেলে টাইগাররা। চতুর্থ ওভারের পঞ্চম বলে লিটন দাস ক্যাচে পরিণত হলেও নো বলের সিদ্ধান্ত দেন বাংলাদেশি আম্পায়ার তানভীর হায়দার। তার ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করে ম্যাচ রেফারির সাথে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয় ক্যারিবীয়দের। এই ঝামেলায় অনেকটা সময় খেলা বন্ধ থাকলেও অপরিবর্তিত থাকে নো বলের সিদ্ধান্ত। এরপরে যেন ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 1 উইকেটে 62 রানে থাকা টাইগাররা 96 রানে হারায় 8 উইকেট। এরই মাঝে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার পেয়ে যান ক্যারিবীয় পেসার কেমো পল। 15 রানে তিনি 5 উইকেট তুলে নিলে ম্যাচ থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। 25 বলে দলের পক্ষে সর্বোচ্চ 45 রান করেন লিটন দাস। শেষ পর্যন্ত 3 ওভার বাকি থাকতে 140 রানেই থামে টাইগারদের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের দুঃস্বপ্নময় এক সন্ধ্যা উপহার দেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। তার ব্যাটিং ঝড়ে 7 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 100 রান জমা করে সফরকারীরা। পাগলা ঘোড়া বনে যাওয়া ক্যারিবীয়দের রানের লাগাম টেনে ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। 36 বলে 89 করা এভিন লুইস ও শিরমন হেটমায়ারকে 1 ওভারেই বিদায় করেন তিনি। নিয়ন্ত্রিত বোলিংয়ে 250 রানের স্বপ্ন দেখা ওয়েস্ট ইন্ডিজকে 4 বল বাকি থাকতে 190 রানেই থামায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ, সাকিব ও মুস্তাফিজ তুলে নেন 3টি করে উইকেট। মমিনুর রিপন, এটিএন বাংলা। এই ছিল এখনকার মতো। শেষ করবার আগে ইউপি সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা, সিলেটের জনসভায় শেখ হাসিনা। ভোট চুরি ঠেকাতে ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। রংপুর বিভাগের 3 জেলায় সমাবেশ। আদালতে বাতিল হওয়াদের জায়গায় নতুন প্রার্থী দেওয়ার সুযোগ নেই জানালেন সিএসি। পুনঃতফসিল নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের ভিন্ন মত। যেন নির্বাচন দেশের সংকট আরও গভীর করবে মন্তব্য বিশ্লেষকদের। ভোটের দিন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে দেওয়ার আহ্বান।
এবং সংসদ নির্বাচনকে কোনো পক্ষ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে নজর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।